আসসালামু আলাইকুম। শুরু করছি শেষ চৈত্রের ঘ্রাণ পর্ব ১৬। লিখেছেন নূরজাহান আক্তার আলো। বিকেল পেরিয়ে এখন সন্ধ্যা। অনিন্দ্য ধরণীর বুকে নেমেছে নিকষ কালো রাতের আঁধার। ব্যস্ত নগরীর মানুষগুলো ছুটছে আপন গৃহলয় ফেরার তাড়ায়। ফলস্বরূপ পথে ঘাটে বেঁধেছে অসহ্যকর জ্যাম। জ্যামের চক্করে পড়ে আধা ঘন্টার পথ ২.৫ ঘন্টা পার করে কিছুক্ষণ আগেই বাসায় ফিরেছেন শারাফাত চৌধুরী। ক্লান্ত পরিশ্রান্ত দেহে ফিরে ফ্রেশ না হয়ে আগে শখের রুমে ডেকেছেন। শুনেছেন বিয়ের কথা শুনে মেয়ে মনমরা হয়ে বসে আছে। হ্যাঁ না কিছুই বলেনি মেয়েটা। মেয়ে যে এখন বিয়ে করতে চায় না এ কথা উনিও জানেন, কিন্তু আর কতদিন মেয়েকে ধরে বেঁধে রাখবেন? মেয়ে হয়ে যখন জন্মেছে তাকে পরের ঘরে যেতেই হবে। মোট কথা শখ ওনার বড্ড আদরের মেয়ে। ২ ছেলের পর খুব ইচ্ছে ছিল এবার একটা মেয়ে হোক। বাবা বাবা করে ডেকে বুককে ঝাঁপিয়ে পড়ুক, আদরে আবদারে অতিষ্ঠ করে তুলুক, মিষ্টি সুরে শাসন করুক, বকা দিক, পছন্দের কিছু না পেলে দুগাল ফুঁপিয়ে বসে থাকুক। কিন্তু ওনার মনের কথা সিতারার কখনই বলা হয়নি। কারণ সায়ন শুদ্ধ হওয়ার পর সিতারার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু শুদ্ধ হওয়ার কয়েক বছর পর একদম অনাকাঙ্ক্ষিতভাবে শখের আগমন ঘটে। বুকে পাথর চেপে সিতারাকেও বলেছিলেন জীবনের ঝুঁকি না নিতে, কিন্তু সিতারাও মেয়ের শখ ছিল। এত বলে ওনাকে বাচ্চা নষ্ট করার রাজি করানো যায়নি। ফলে দিন দিন প্রেগনেন্সির জার্নি আরও কষ্টকর হয়ে ওঠে। ডেলিভারির ডেট যতই ঘনিয়ে এসেছিল উনি নেতিয়ে পড়ছিলেন। শরীরের হাল বুঝে কাঁদতে কাঁদতে ওনাকে দ্বিতীয় বিয়ের পারমিশন দিয়েছিলেন। তারপর সিতারাকে আবার ঝুঁকি নিতে হয়। মা ও মেয়ে দুজনেই জীবনযুদ্ধ জিতে একটা সময় স্বাভাবিক হয়। মেয়ের পুতুল মুখটা দেখে সব কষ্ট সহ্য করে নেন দুজনেই। এবং শখের মেয়ের নামটা উনি রাখেন সানায়া চৌধুরী শখ। দিন যায় দিন আসে, দেখতে দেখতে সময় কাটতে থাকে। ছোট শখও বড় হতে থাকে। ওনার ছোট ভাইদের ঘর আলো করে সন্তানরা আসে। একটা সময় চৌধুরী নিবাসেও ভরে ওঠে প্রাণবন্ত প্রাণদের চঞ্চল ফুলকলানিতে। সময়ের সাথে পাল্লা দিয়ে তারাও বড় হতে পারে। একটা কথা না বললেই নয়, উনি বাবা হওয়ার অভিজ্ঞতা থেকে এটা বুঝেছেন। ছেলেরা যদি হয় বাবার শক্তি, মেয়েরা হয় মায়া। কলিজার একাংশেই থাকে মেয়েরা। মেয়েদের মুখ জুড়ে থাকে জান্নাতি সুখ। তাই বাবারাও চুপ করে সয়ে যায় এক পৃথিবীর সমান দুঃখ। এই মুহূর্তে বাবার সামনে মুখে হাসি এঁটে চুপটি করে বসে আছে শখ। সে বরাবরই শান্ত স্বভাবের, কথাবার্তা বলে ছোট ছোট করে, ধীরে সুস্থে। তার মুখে হাসি থাকলেও এই মুহূর্তে ডাগর ডাগর আঁখি জোড়া অশ্রুজলে টইটুম্বর। মনটাও অভিমানে পূর্ণ। মেয়ের মুখটা দেখে শারাফাত চৌধুরীর বুক মোচড় দিলেও স্বাভাবিক রইলেন। কিছুক্ষণ মেয়ের মুখ পানে চেয়ে আদরে সুরে ডাকলেন, মা। বাবার স্নেহ মাখা ডাক শুনে শখের চোখ থেকে জল গড়িয়ে গেল। বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে খুব করে কাঁদতে ইচ্ছে করলো, কিন্তু এই কাজ কি আর সাজে? বড় হয়েছে এখন, হবু ডাক্তারও। এত আবেগী হলে তো চলে না। তবে এত চেষ্টা করেও কোনো মতো চোখের জল আটকাতে পারল না সে। গড়াগড়িয়ে গাল বিয়ে জল গড়াতেই থাকলো। কিছু বলবে, গলা যেন চেপে ধরছে কেউ। রুম জুড়ে পিনপতন নীরবতা। বাবা ও মেয়ের দুজনেই চুপ। কে যেন কথা খুঁজে পাচ্ছে না। বুক চাপা কষ্ট শব্দে জোড়া তালি দিতে ব্যর্থ বাবা ও মেয়ে। বুকে জমা অভিমান থেকে শখের হঠাৎ বলতে ইচ্ছে করলো, আমি কি বেশি খাচ্ছি বাবা? খুব বেশি বোঝা হয়ে গেছি তোমার? কেন পর করে দিচ্ছ? কেন চিরচেনা বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ? তবে কি আমাকে আর ভালোবাসো না বাবা? আমাকে তোমাদের কাছে রেখে দাও না বাবা। এতদিন যেভাবে স্নেহ তুলে আগলে রেখেছিলে সেভাবেই রেখে দাও আমায়। কিন্তু চাইলেও বুকের কথা মুখে বলা হলো না। শারাফাত চৌধুরী মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। তারপর মুখে হাসি এঁটে জবাবে বললেন, তুমি সারা জীবন শুয়ে বসে খেলেও আমার অর্থ ফুরাবে না মা। মেয়েরা প্রাপ্তবয়স্ক হলে প্রান্তস্থ করার প্রতিটা বাবার গুরুদায়িত্ব। সায়ন শুদ্ধ, শখ, স্বর্ণ, শীতল, সাম্য,
সৃজন, এরা আমার বাগানের এক একটা জীবন্ত ফুল। এরা সামান্য ব্যথা পেলে তার দ্বিগুণ আঘাত আমার বুকে এসে লাগে মা। সেই আমি কিভাবে পর করব তোমাকে? পর করে আমি নিজে ভালো থাকবো? তোমরা আছো বলেই তো আমার পৃথিবীটা এত সুন্দর। আহনাব ছেলেটা ভালো। সে নিজে এসে আমার কাছে তোমার হাতটা চেয়েছে। তোমার ভাইরা, চাচুরা ছেলেটার খোঁজ নিয়ে খারাপ রিপোর্ট আনতে পারেনি। আমরা সবাই চাই তুমি ভালো থাকো। আমার বিশ্বাস ছেলেটা তোমায় সুখে রাখবে, খুব ভালো রাখবে। রাজি হয়ে যাও মা। শখ ফুপিয়ে কাঁদতে লাগলো। মেয়েকে কাঁদতে দেখে উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে অনেক কথা বুঝিয়েছেন। শখ এবারও বাবার কথায় নিশ্চুপ হয়ে শুনছে। বাবার মুখ দেখে বুঝেছে এই বিয়েটা হলে বাবা খুবই খুশি হবে। মা চাচিরা সহ বড় ভাইরাও খুব খুশি। সবার কথা ভেবে তার মতের কথা জানতে চাইলে সে সম্মতিসূচক মাথা নাড়িয়েছে। অর্থাৎ বিয়েতে রাজি। অথচ মুখে মুখে সম্মতি দিলেও তার মনটা অশান্ত হয়ে আছে, হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। বিয়ের রীতিনীতি একদমই পছন্দ নয়, কারণ বিয়ের ছলে সম্পর্কর রূপ বদলায়, ধরন বদলায়। বিয়ের আগে বাপ ভাইরা যতই বলুক সে সম্পর্কগুলো আগের মতোই ঠিকঠাক থাকবে। আদৌ কি তা হয়? বরং বিয়ের পর মেয়েদের বোঝানো হয় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আপন, তারাই আপন, তারাই তোমার প্রিয়জন, তারা মেটাবে তোমার সকল প্রয়োজন। সেখানেই যাও, সেটাই তোমার আপন ঠিকানা। রক্তের বন্ধনকে বুড়ো আঙ্গুল দেখে আপন করে নাও অচেনা মানুষগুলোকে। কষ্ট হলেও কিছু করার নেই, বাধা দেওয়ার মতন জোর নেই। এটাই মেয়েদের ভবিষ্যৎ। মানতেই হবে, যেতেই হবে শ্বশুর বাড়ি। এখন বাপের বাড়ি মেহমান তুমি। পেলে পুষে বিয়ে দেওয়ার পর বাপের বাড়ি থাকার সময় ফুরিয়েছে তোমার। অন্যের ঘরের ঘরণী তুমি। প্রদীপ হয়ে আলোকিত করো অন্যের জীবন, অন্যের সংসার। পুরনো সব মায়া ছেড়ে আঁকড়ে ধরে নতুন মায়াকে। সেই মায়াতেই বেঁধে রাখো সংসারের প্রতিটা সদস্যকে। তবে না হয় তোমাদের নারী জীবন সার্থক। স্বর্ণ ল্যাপটপে কাজ করছে, বিছানায় হেডবোর্ডে হেলান দিয়ে মনোযোগ সহকারে কি যেন করছে। তাকে মনোযোগী দেখে শীতল টাকা নেওয়ার ধান্দায় দু একবার খোঁচালেও কাজের কাজ কিছুই হলো না। তাই বকতে বকতে নিচে চলে গেছে। শখ পড়া টেবিলে চুপ করে বসে আছে। দৃষ্টি বইতে নিবদ্ধ থাকলেও পড়তে মন নেই তার। মস্তিষ্কে নানান ভাবনা, মুখ শুকিয়ে চুপসে গেছে। কিছুক্ষণ আগে আহনাফ ফোন করেছিল তাকে, বিয়েতে সম্মতি দিয়েছে শুনে ছেলেটা খুব খুশি। মাত্রা অতিরিক্ত খুশিতে কথা বেরোচ্ছিল না মুখ দিয়ে, বারবার কথা আটকে আসছিল তার। কতবার শখকে ধন্যবাদ দিয়েছে সেও হয়তো জানে না। পছন্দের কাউকে পেলে এমনই হয় বুঝি। কি জানি, তার জীবনে এমন অনুভূতি কেউ আসেনি। ঘটা করে কাউকে ভালোবাসি বলা হয়নি, মন দেওয়া নেওয়া হয়নি। সে বাবার রুম থেকে সে পড়ার টেবিলে বসেছে, নীরবে জানিয়েছে সে বিয়েতে রাজি, কিন্তু মনের তোলপাড় বন্ধ হচ্ছে না, হাত পা অনবরত কাঁপছে। আর কিছুক্ষণ পর আহনাফরা চলে আসবে, হাতে রিং পরিয়ে তাকে বউ হিসেবে চিহ্নিত করবে। দুই পরিবারে নতুন করে সম্পর্ক জুড়বে, সম্বন্ধনের পরিবর্তন আসবে। এসব নানান কথা ভেবে সব বইয়ের পাতা উল্টাতে উল্টাতে স্বর্ণের উদ্দেশ্যে বলল, আমার কি বিয়েটা করা উচিত স্বর্ণ? স্বর্ণ তাকালো না, শক্ত করে নিচের ঠোঁট কামড়ে ধরে দ্রুত গতিতে টাইপ করছে সে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। শখের কথাটা শুনেও সাথে সাথে জবাব দিল না, বরং একটু সময় নিয়ে হাতের গতি কিছুটা কমিয়ে এনে ধীরে সুস্থে উত্তর দিল, উচিত। কেন উচিত? তোমার হবু বর মানুষ হিসেবে পারফেক্ট। একজন পারফেক্ট মানুষই পারে পারফেক্ট পার্টনার হতে। নরম সরম মেয়েরা একা বাঁচতে পারে না। বাঁচতে চাইলে পৃথিবীর নিষ্ঠুর মানুষরা তাদের বাঁচতে দেয় না। হয় নারী খেকররা কলঙ্কের কালি লেপটে দিয়ে, নয়তো খুবলে খেয়ে পৃথিবী থেকে বিতাড়িত করে। এর জন্য মেয়েদের নিরাপদ আশ্রয় দরকার, ছায়া দরকার, মন ভরে কাদার জন্য হলেও বিশ্বস্ত বুক দরকার। আহনাফ ভাই নিঃসন্দেহে ভালো মানুষ, তাকে নিয়ে সংশয় রেখো না, বরং মনে নাও, ভুলে যেও না শুদ্ধ সায়ন ভাইয়ের কলিজা। আমরা তিন বোন, আমাদের জন্য তারা কি কি করতে পারে ধারণাও করতে পারবা না তুমি। সেই ভাইয়েরা যার
তার হাতে তোমাকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেবে না, তাই নিশ্চিন্তে থাকো। নিশ্চয়ই আহনাব ভাইয়ার মাঝে বিশেষত্ব আছে বলেই তারা তার সাথে তোমার বিয়ের কথা ভেবেছে। স্বর্ণের স্পষ্ট ভাষায় স্পষ্ট কথাগুলো শুনে শখ সত্যি সত্যি অহেতুক চিন্তা বাদ দিল। তাই তো, মাথার উপর বড় ভাইরা থাকতে এত ভয় কিসের? তার ভাইয়ারা তো আর 5টা ভাইয়ের মতো না। এসব ভেবে সে মনমরা হয়ে বসে থাকলো না, বরং উঠে নিচে চলে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ কেবল তাকিয়ে রইল। বাড়ির মূল ফটক দিয়ে আইসক্রিম খেতে খেতে হাঁটতে হাঁটতে আসছে সাম্য, সৃজন আর শীতল। শাওন চৌধুরীকে বের হতে দেখে 3জন ধরেছিল আইসক্রিম কিনে দেওয়ার জন্য। উনি ওদেরকে আইসক্রিম কিনে দিয়ে বাড়ির গেটে নামিয়ে গাড়ি নিয়ে চলে গেছে। ওরা আইসক্রিম খেতে খেতে বাড়িতে প্রবেশ করলো। ইতিমধ্যে ওরাও জেনেছে শখকে আজ দেখতে আসবে। কিছুদিন পর তার বিয়ে হবে, তারপর শখ তাদের ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাবে। আপু চলে যাবে ভেবে কষ্ট লাগলো। সুদর্শন দুলাভাই পাবে বলে ভীষণ খুশি তারা। আহনাফকে পছন্দ হয়েছে কিনা? ড্রয়িং রুমে শারাফাত চৌধুরী, সায়ন সহ বাড়ির 3 গিন্নি এসে বসেছে। বড়দের হাতে চায়ের কাপ। আহনাফরা নাকি লম্বা জ্যামে আটকে গেছে, একটু আগে ফোন করে তাই জানিয়েছে। শারাফাত চৌধুরী ফিরে আগে 1 কাপ চা পান করেন, নয়তো ওনার মাথা ভরে ভার হয়ে থাকে। শারাফাত চৌধুরীর জন্য শুধু চা না বানিয়ে সিতারা সবার জন্য বানিয়েছেন। প্রতি সন্ধ্যায় 3 চায়ের চা না খেলে চলেই না। আহনাফদের আসতে দেরি হবে, এই ফাঁকে বাড়ির সকলে 1 দফা চা আড্ডা হয়ে যাবে। শখকে ডেকে তার হাতে কাপ ধরিয়ে দিয়েছে শিমিন। কথাবার্তা বলে মেয়েটাকে সহজ করার চেষ্টা করছেন তারা। এই দিন তাদের জীবনও তো এসেছিল, বিধায় তারাও জানে এই মুহূর্তের কথা। তখনই বাড়ির 3টে বিচ্ছ হৈ হৈ করতে করতে ড্রয়িং রুমে এলো। নিজেদের আইসক্রিম ভাগাভাগি করে নিল। সবার জন্য আনা হয়েছে আইসক্রিম, যার যারটা তাকে বুঝিয়ে দেওয়া হলো। বাকি আইসক্রিমের বাটি থেকে 1 বাটি আইসক্রিম নিয়ে সৃজনকে দিয়ে শুদ্ধের কাছে পাঠিয়ে দিল সিরাত। সায়ন চায়ের কাপ রেখে ভাই বোনদের থেকে 1 কামড় করে খাবেই, নিজে না দিলে সে জোর করে খাবে, অগত্যা বাধ্য হয়ে দিতেই হলো। সাম্য হঠাৎ আইসক্রিম খাওয়া থামিয়ে কিছু ভাবতে বসেছে। ভাবার পূর্বে সমাপ্তি টেনে সে উঠে শারাফাত চৌধুরীর পাশে বসলো। তারপর চিন্তিত সুরে বলল, বড় আব্বু, শখ আপুকে অচেনা কারোর সাথে বিয়ে দিও না। এই কথা শুনে সবার দৃষ্টি পড়ল সাম্যর দিকে। সবাইকে তাকাতে দেখে সাম্য ভয় পেল না, ভরকালো না। সে ছোট থেকেই এমন, যখন যা বলতে চাইবে পুরো কথাটা শেষ করেই থামবে, আর অপর মানুষটাকে বাধ্য করে তার কথা শুনতে। হঠাৎ এমন কথা বলায় শারাফাত চৌধুরী শুধালেন, কেন বাবা, দিলে কি হবে? আমরা তো আপুর শ্বশুর বাড়িতে থাকবো না, ওরা যদি আপুকে মারে বকে। ছোট ভাইয়ের চিন্তা বড় বোনের সেফটি নিয়ে। আহা, কি মধুর সম্পর্ক। কিন্তু শখ হাসিটা মিলিয়ে গেল, পুনরায় তার চোখের কোণে অশ্রু জমে এলো। বুঝে ওঠার আগেই গাল বেয়ে অশ্রুফোঁটা গড়িয়ে গেল। সায়ন সেটা খেয়াল করে এবারের জবাবটা সেই দিল, আমরা 4 ভাই আছি কি করতে? আমাদের বোনকে মারবে এতই সোজা? শুধু মেরেই দেখুক না, ওদের ছাপার নকশা চেঞ্জ করে দেব। তা না হয় দেব, কিন্তু আবার কিন্তু কেন? 3 আপুকে বাইরে বিয়ে না দিয়ে অন্য একটা কাজ করি। আমি শখ আপুকে বিয়ে করি, তুমি স্বর্ণ আপুকে বিয়ে করো, শুদ্ধ ভাইয়া শীতল আপুকে বিয়ে করুক। তাহলে আপুরা এই বাড়িতেই থাকবে, কেউ বকতেও পারবে না, মারতেও পারবে না। সাম্যের হিসেবে দেখে সকলে চক্ষু চড়ক কাজ। সিরাত তো ভীষণ খেয়েই ফেলল। শিমিন গরম চায়ে ছ্যাঁকা খেয়ে ঠোঁটে চেপে ধরে বসে আছেন। সিতারা বেগম মুখ টিপে হেসে কিছু বলার আগেই শীতল নিজ শক্তিতে জ্বলে উঠল। সে চট করে উঠে শ্যামর গালে চটাস করে একটা থাপ্পড় বসিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, বেয়াদব! নিজেরা ভালো ভালো বেছে নিয়ে আমাকে আপদ বিপদ দিবি, আর আমি মুখ বুজে তা মেনে নেব? কখনোই না। দরকার হলে হাত কাটা ছেলেকে বিয়ে করব, তাও আপদ বিপদকে ঘাড়ে ঝুলব না। তার এহেন কাণ্ডে উপস্থিত সকলেই হতবাক। আপদ বিপদকে শুদ্ধ, এছাড়া কাকে বা বলবে? শীতলের কথা শুনে শারাফাত চৌধুরী কেন জানি ভীষণ হাসি পেল। মনে মনে ভেবেও নিলেন, শুদ্ধ উপস্থিত থাকলে বেশ হতো, ছেলের মুখের অবস্থা কেমন হতো তখন। এসব ভেবে হাসির চওড়া হতে গিয়েও কোনো মতে নিজেকে সামলে নিলেন। সবার সামনে হাসা ঠিক হবে না ভেবে গলা খাকারি দিয়ে
হাসি গিলে উনি চায়ের কাপে চিবুক দিলেন, কিন্তু ওনার অজানা রয়ে গেল সিঁড়ির মুখে শুদ্ধ দাঁড়িয়ে আছে, পুরো ঘটনা দেখছে শুনছে। স্বর্ণ হাতের কাজ সেরে রুম থেকে বেরোতেই শুদ্ধর মুখোমুখি হলো, চোখাচোখি হলো। শুদ্ধ তাকে দেখে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, অন্ধকে সাহায্য করা পুণ্যের কাজ হলো অন্ধের সঙ্গে চলতে গিয়ে অন্ধ সাজা বোকামি। যা করছিস শাহাদাত চৌধুরী, জানলে মঙ্গলজনক কিচ্ছু হবে না। তাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিলাম, বাকিটা তোদের ইচ্ছা। স্বর্ণ শুনল, তবে পিছনে ফিরে তাকালো না, আর না কোনো জবাব দিল। শুদ্ধ যেতে যেতে যা বলার বলে রুমে ঢুকে গেল। সব দেখে সব বুঝে, তবে কাউকে কিছু বলে না। এখন চুপ আছে মানে সামনেও চুপ থাকবে এর গ্যারান্টি নিজেকেও দিবে না। সন্ধ্যার পরে আহনাবদের আসার কথা থাকলেও জেমে আটকে তারা এলো রাত 9:30টার দিকে। ড্রয়িং রুমে বসে বিয়ে নিয়ে আলোচনায় ব্যস্ত বড়রা। শখকে সাজানো হচ্ছে, স্বর্ণ নিজেই সাজাচ্ছে বড় বোনকে। আহনাব বাবা মা আর বোনের পাশে বসে উসখুস উসখুস করছে তখন থেকেই। বারবার তাকাচ্ছে সিঁড়ির দিকে, নয়তো সময় দেখছে। অপেক্ষার প্রহর এত দীর্ঘ কেন? আসছে না কেন মেয়েটা? এত সোজা সাজা লাগে। আজকে বিয়ে, তার মিষ্টি মুখটা দেখার জন্য বুকের ভেতর যে ছটফট করছে। মেয়েটা কি জানে, বোঝে না, নাকি তাকে বউ করার শাস্তি দিচ্ছে এভাবে? আহনাফের উসখুস ভাবটা শীতল এসে অবধি খেয়াল করছে, দেখে হাসছে মিটিমিটি। আহা কি ভালোবাসা! কি ভেবে শীতল দৌড়ে গিয়ে সিমেনের ফোন এনে চুপি চুপি বেশ কটা আহনাফের ছবি তুলল। সবাইকে দেখাতে হবে তার দুলোভাই কত সুদর্শন। তাছাড়া এই ছবিগুলো দেখে শখের থেকে টাকা হাঁটাবে সে। মনে মনে শয়তানি বুদ্ধি এঁটে সে ড্রয়িং রুমের এক কোণে দাঁড়ালো। বড়রা কথা বলছে দেখে শুদ্ধ আস্তে করে উঠে ও দূরে দাঁড়ালো শীতলের পাশে। তারপর নিচু কণ্ঠে বলল, রুমে যা শীতল। কেন? আমি বলেছি তাই। আপনি বললেই শুনতে হবে? আপনি কি আমার বাপ যান? আমি তোর কি জান পরে বোঝাচ্ছি, আপাতত হাঁটা ধর। না, থাকবো এখানে। আপুর সঙ্গে আমারও একটা হিল্লে হয়ে যাক। আপনার অত্যাচার সহ্য হয় না আর। চালাকারটা বোধহয় সোফার নিচে রেখেছিলাম, তাই না? আবারও চালাকার? ইস, প্রচুর লাগে। মারের কথা উঠেছে মানে বিশুদ্ধ পুরুষ কোনো কারণে রেগে আছে, তর্ক করলে সত্যি সত্যি মেরে দিতে পারে। তাই সে বোকা বোকা হেসে বলল, ইয়ে মানে মেলা পড়া বাকি আছে, জায়গা। এই কথা বলে শীতল সামনের সেন্টার টেবিলের উপর থাকা শুদ্ধর ফোন ওড়নার তলায় লুকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ফোনের লক জানে সে, কিছুক্ষণ আগে আর চোখে দেখেছে। মূল উদ্দেশ্য সেদিনের সিগারেট খাওয়া ছবিটা ডিলিট করে শুদ্ধর দুর্বলতা খুঁজে বের করা, যেটা দেখে শুদ্ধকে হুমকি দেওয়া যাবে। কিন্তু সেটা হবে না বোধহয়, কারণ যাওয়ার আগে শুদ্ধ হঠাৎ বলে উঠল, ফোনটা রেখে যা। আমি কি আপনার চাকর, নাকি আপনি আমার মালকিন যে যখন যা বলবেন আমাকে তাই করতে হবে? অহেতুক কথা বাড়াবি না, নয়তো থাপড়ে গাল লাল করে দেব। মেনেই দেখুন না, বড় আব্বুকে বলে আপনাকে উচিত শিক্ষা দেওয়াবো আজ। চুপ থাকে বলে সাপের 5 পা দেখেছেন, তাই না? ড্রয়িং রুমে গেস্ট থাকায় শীতলের সাহস আজ আকাশচুম্বী। তার উপর বড় আব্বুর উপস্থিত আছে। সে জানে বড় আব্বু উপস্থিত থাকাকালে শুদ্ধ সন্ধান কিছু করবে না। এই সুযোগেই কোনো মতে ফোন হাতিয়ে ভাগতে হবে এখান থেকে। কিন্তু তার তর্ক করা দেখে শুদ্ধ তেড়ে যেতে শীতল এক দৌড়ে মাঝ সিঁড়ি উঠে দাঁড়ালো। বড়রা তখনও নিজেদের কথায় ব্যস্ত, আশেপাশেও কেউ নেই। শুদ্ধ কাউকে ফোন ধরতে দেয় না, অর্থাৎ সে ফোনটা তাকেও নিতে দেবে না। এখন না নিলে চেক করাও হবে না। একবার যখন হাতে পেয়েছে, এই সুযোগ হাতছাড়া করার উচিত হবে না। কথাখানা তার মস্তিষ্কে টোকা মারতে সে কোনো কিছু না ভেবেই জামার ভেতরের ফোনটা ঢুকিয়ে নিল। আপাতত এটাই যেন নিরাপদ জায়গা। বিশুদ্ধ পুরুষ আর যাই হোক, এবার আর কেড়ে নেওয়ার সাহস দেখাবে না, আর না নোংরামি করতে এগিয়ে আসবে, এইটুকু বিশ্বাস তার আছে। এদিকে তার কাণ্ড সেখানেই দাঁড়িয়ে পড়েছে শুদ্ধ। এই মুহূর্তে বাঘ হারাসে বিস্ময় চোখে মুখে কিছু বলার আগে শীতল এক দৌড়ে উপরে চলে গেল। এখান থেকে শোনা গেল দরজা আটকানোর শব্দ। আপাতত আজ আর বের হবে না সে। শুদ্ধ আর এগুলো না, ঘুরে দাঁড়ালো। মাথার ভেতর ভনভন করছে তার। মেয়েটা দিন দিন এত পাজি হয়েছে বলার বাইরে।
না, একে সভ্য করা যাবে না বোধহয়। কয়েক ধাপ এগোতেই হঠাৎ তার চোখ পড়ল সায়নের দিকে। দুই ভাইয়ের চোখাচোখি হলো। শুদ্ধ খেয়াল করলো সায়ন হাসছে, ঠোঁট জুড়ে যেন উপহাসের হাসি। পরিষ্কার দুটো থালায় তোমার খুব পছন্দের দুটো আইটেম রাখা। প্রায় এক সপ্তাহের অনাহারী তুমি। পেটে মরণ ক্ষুধা। খাবারের ঘ্রাণে জিভটা লকলক করছে তোমার। খাবার দেখে ক্ষুধার মাত্রাও দ্বিগুণ ছড়িয়েছে। সেই মুহূর্তে কি করবা তুমি? নোংরা হাত ধুয়ে মুছে সময় নষ্ট করবে, নাকি আগেই সর্পগ্রাসী এক থাবায় সাবার করবে? ফোনের অপর পাশে লোকটি পুরো কথা শুনে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। কি বিশ্রী হাসির শব্দ! ভয়ে পায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতন ভয়ঙ্কর। তাকে এভাবে হাসতে দেখে এই পাশের লোকটি বিরক্ত হলো। মুখে বিরক্তিকর চ জাতীয় শব্দ করে মনে মনে বিশ্রী গালিও ছুড়ল। কোনোমতে হাসি থামিয়ে ইয়াসির নামের লোকটি এবার বলল, সায়েন্টিস্ট ফর্মুলা দেয়নি বিধায় রেগে আছেন নাকি স্যার? তা ভদ্র মহাশয়ের নামটা যেন কি? সোয়াইব চৌধুরী শুদ্ধ। বুঝলাম। তা আপনার ভদ্রলোকদের মাঝে আমার কাজ কি? সায়েন্টিস্টকে তরপাতে দেখার স্বাদ জেগেছে মনে হয়। খেয়ে দাও। ছ্যাঃ, কি বালসাল কন এগলা! পোলা হইয়া পোলারে খামো? আমার রুচি এখনো এত নিচে নামে নাই স্যার। এই কাজ পারবো না। অন্যের দিয়া খাওয়ান। তিনটেই কুমারী ফুল। দুই ভাইয়ের জন্য কড়া নজরের কারণে ভ্রমরও তাদের কাছ ঘেঁষতে পারিনি। এবার তুমি দুটোকে খেয়ে যত্ন করে কলঙ্ক লাগাও দেখি। উফ, ইনটেক মাল। তাইরা সোয়াইবের কে? বোন। ও, কিন্তু মাল সুন্দরী না হইলে মুড আসে না আমার। মুড নাইলে কি খাওয়া যায়? আমি আবার আধপেটা খাওয়া ছেলে না। পছন্দ হলে পুরোটাই খাই, নয়তো ছুঁয়েও দেখি না। তিনটাই চোখ ধাঁধানো সুন্দরী, তবে ছোটটা সবার থেকে এগিয়ে আছে। নাম কি? শীতল। নাম শুনে ছেলেটা কল কেটে ফিচেল হাসলো। তারপর ফোনটা অদ্ভুত কায়দায় ৫ আঙ্গুলের মাঝে ঘোরাতে ঘোরাতে মুখে উচ্চারণ করলো, শীতল রানী, এবার আমি তোমায় খাবো।